আমি তন্নিষ্ঠা রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে লিমা। লিমা, এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেলের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে স্যালাইন নিয়ে বিতর্ক হচ্ছে এবং সেই মেদিনীপুর মেডিকেলের প্রসূতি মৃত্যুর তদন্তে এবার সিআইডি, ডিএসপির নেতৃত্বে মেদিনীপুরে সিআইডি টিম সিসিটিভি ফুটেজ, ওটি রেজিস্টার থেকে চিকিৎসা নথি খতিয়ে দেখছেন গোয়েন্দারা, এমনটাই তথ্য আমরা পাচ্ছি। মেদিনীপুর মেডিকেলে তদন্তে সিআইডি টিম এবং নজরে রয়েছে সিসিটিভি ফুটেজও। আরো একটি দল গেল তমলুকের রিজার্ভ স্টোরে, অর্থাৎ গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, নেপথ্যে কার স্বার্থ জড়িয়ে রয়েছে খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুশোভনের সঙ্গে কথা বলি। সুশোভন, সিআইডির কটা টিম গিয়ে পৌঁছেছে, তারা কোথায় কোথায় যাচ্ছে এবং তাদের নজরে কোন কোন বিষয়গুলো থাকছে? দেখো, সিআইডির বর্তমানে যে টিম তা কিন্তু একেবারে জেলার যে টিমটা রয়েছে, জেলার আধিকারিকরা তারা এসছেন এবং যে 5 সদস্যের যে টিম একজন ডিএসপির নেতৃত্বে যে কলকাতা থেকে আসার কথা তারা কিন্তু আসছেন এবং স্বাভাবিকভাবেই তারা আসার পর কিন্তু একেবারে যেটা জানা যাচ্ছে যে হাসপাতালের যারা মূলত দায়িত্বে তাদের কাছে যেমন যাবেন এবং এর পাশাপাশি সেই দিন কি হয়েছিল, অর্থাৎ যে রেজিস্টার বুক সহ একাধিক জিনিস, অর্থাৎ কিভাবে কি হয়েছিল পুরো যে প্রসিডিওরটা সেটা কিন্তু জানার চেষ্টা করবেন তারা এবং পুরো বিষয়টা কিন্তু তারা এনকোয়ারি করবেন। এবং এই মুহূর্তে জেলার যে যারা সদস্যরা এসছেন আধিকারিকরা সিআইডি, তারা কিন্তু এই মুহূর্তে যে সুপার অফিসের সামনে তারা রয়েছেন এবং তারা কিন্তু পুরো বিষয়টা বর্তমানে দেখছেন। এবং অন্যদিকে কলকাতার যে ডিএসপির নেতৃত্বে যে 5 জনের যে দল আসবেন সেই দল কিন্তু মূলত একদিকে যেমন যেটা জানা যাচ্ছে যে সুপার এবং প্রিন্সিপাল উভয়ের সঙ্গে কথা বলতে পারেন এবং তারা কতটা এই বিষয়ে অবগত, এবং তারপর যে স্টোর রয়েছে মেডিকেল স্টোর, সেই স্টোরে মূলত এই যে স্যালাইন, আডেল স্যালাইন সেটা কতটা রয়েছে এবং সেটা কোন সময় কিভাবে দেওয়া হয়েছিল, সেখানে যারা এই যে অপারেশন হয়েছিল সেখানে কারা কারা করেছিল, অর্থাৎ সার্বিক বিষয় পুরো বিষয়টা কিন্তু এনকোয়ারি করা হবে এবং পুরো বিষয়টা জানার চেষ্টা করবেন সিআইডির এই টিম। এবং কলকাতা থেকে এই টিম এসে মূলত কাদের কাদের সঙ্গে কথা বলেন, কি কি তথ্য সংগ্রহ করেন এবং কতক্ষণ থাকেন, নিঃসন্দেহে তা দেখার এবং নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং কলকাতা টিম আসার জন্য কিন্তু যেহেতু একদিকে প্রিন্সিপাল অন্যদিকে সুপার তারাও অপেক্ষারত। একদম, অবশ্যই সুশোভন, আমাদের গোটা বিষয়টা নজর থাকবে, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল মুখ্য সচিব মনোজ পান্থ তিনি কি জানান শোনাবো আপনাদের। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি রিপোর্ট, প্রিলিমিনারি রিপোর্ট 2 দিন জন্য বলেছিলাম, 2 দিনের মধ্যে পেয়েছি। আরও 3 দিনের মধ্যে আমরা বলেছি ডিটেল রিপোর্ট ডিপার্টমেন্ট থেকে আসবে, 3 দিনের মধ্যে রিপোর্ট আসবে। এবং সিআইডিকে আজকে যেহেতু আমরা বলছি, তো আমরা আশা করছি ওরাও শীঘ্রই আমাদেরকে রিপোর্ট দেবে, ওটাও আমরা রিভিউ করব। আমরা কোনো নেগলিজেন্স বরদাস্ত করব না, এটা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিলিমিনারি ইনকোয়ারি রিপোর্ট যেহেতু এসেছে, আমরা সেই জন্যেই তার পরিপ্রেক্ষিতেই, তার ফাইন্ডিংসের পরিপ্রেক্ষিতে আমরা ডিটেলড ইনভেস্টিগেশনের জন্য বলেছি অ্যাকাউন্টেবিলিটি উইল বি ফিক্সড অ্যান্ড দোজ ফাউন্ড রেসপন্সিবল অর গিল্টি অ্যাকশন উইল বি টেকেন অ্যাগেন্স্ট দেম। মেদিনীপুর মেডিকেল কলেজের ওটি রুমে প্রবেশে নিষিদ্ধ হলো পিজিটিরা, কারণ সার্জারি অ্যানেস্থেশিয়ায় যুক্ত থাকবেন না কোনো পিজিটি। নির্দেশিকা জারি করলেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী। আমি কথা বলবো এই নিয়ে, দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, এই মুহূর্তে দাঁড়িয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের যারা পিজিটি স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখো, প্রথমেই বলে রাখি, এই যে নতুন নির্দেশিকা জারি হয়েছে, এই নতুন নির্দেশিকা জারি নিয়ে কিন্তু ইতিমধ্যে পিজিটিদের মধ্যে একটা অসন্তোষ প্রকাশ পেয়েছে। যদিও তারা কিন্তু এখনো ক্যামেরার সামনে এসে সেই অসন্তোষ প্রকাশ করেনি, কিন্তু যেটা জানতে পারছি তাদের একটা বৈঠক আছে, বৈঠকের পরেই কিন্তু তারা হয়তো তাদের বক্তব্য তুলে ধরবেন। কিন্তু এই যে নির্দেশিকা, এই নতুন নির্দেশিকা জারি হওয়ার ফলেই কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। যে প্রশ্নগুলো উঠছে যে যারা পিজিটি তারা যদি এই ওটিতে না যায় বা তারা তাহলে হাতে কলমে কাজটা শিখবে কোথায়? তারা তো শুধুমাত্র পড়াশোনাটা করছে, কিন্তু পিজিটি হয়েছে, তাদের ওটি রুমে যাদের যদি প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় তারা কাজ শিখবে কোথায়? দ্বিতীয় প্রশ্ন একটা উঠছে যে যারা সিনিয়র ডাক্তার রয়েছেন, যারা অপারেশন করবেন, তারাই যদি এই মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত কিছু অপারেশন করে, তাহলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রেসার, যে চাপ রয়েছে পেশেন্টের, সেই পেশেন্টের চাপ বা সেই অপারেশনের চাপটা কতটা লেন্থলি হবে, এটা কিন্তু একটা প্রশ্ন উঠছে যে সেই চাপ কি আদৌ সামলাতে পারবেন যারা এই সিনিয়র ডাক্তাররা রয়েছেন, পুরো চাপটা নিতে পারবেন? পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনো অধরা। তবে এই কলেজ অধ্যক্ষর বা প্রিন্সিপালের এই যে নির্দেশ, এই নির্দেশ নিয়ে কিন্তু ইতিমধ্যে পিজিটিদের মধ্যে একটা চেষ্টা করবো। দেবব্রত, আরো একবার মনোজ পান্থ কি বলেছিলেন শোনাবো দর্শকদের। প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েছে, যেখানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি দেয়ার ইজ এ
নেগলিজেন্স, সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ইউনিট যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। যে ডিটেল ইনভেস্টিগেশনস করার পরে আমরা কাদের কি ইনভলভমেন্ট আছে বা কারা কীভাবে এই কাজের সঙ্গে বা এই ট্রিটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত ছিলেন, কি নেগলিজেন্স আছে, কত এক্সটেন্ট অফ নেগলিজেন্স আছে, এটা ডিটেলড ইনভেস্টিগেশনে জানা যাবে। আর এই নির্দেশিকার পর সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা কি বলছেন শুনবো। আমরা এই কথাটা উল্টো দিক থেকে বলতে পারি যে আমরা যখন কর্মবিরতি করছিলাম তাহলে তো চিকিৎসার কোনো গাফিলতি, মানে চিকিৎসার কোনো পরিকাঠামোর সমস্যা হওয়ার তো তাহলে কথা নয়। তাহলে আজকে যদি আমরা কর্মবিরতি ডাকি তাহলে কি এই নোটিশটা মেনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন একইভাবে আমাদের প্রতি স্ট্যান্ড থাকবে? জুনিয়র ডাক্তারদেরকে ভিক্টিমাইজ করে, সিনিয়র ডাক্তারদেরকে ভিক্টিমাইজ করে আপনি ভাববেন যে রোগী মৃত্যু থেকে আপনি বেঁচে যাবেন, আর চিকিৎসক হিসেবে আমরা বসে বসে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। এই পশ্চিমবঙ্গ অভয়ার মৃত্যুর পর মনে হয় চিকিৎসকদের সমাজের মানসিক পরিস্থিতি সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়। তাহলে আমরা বসে বসে দেখব, এ কথা ভাবার কোনো কারণ নেই। যদি এই জায়গা থেকে আমরা দেখি যে শুধুমাত্র এই ঘটনার সত্যে পৌঁছানোর জায়গা ছেড়ে শুধুমাত্র এই সিনিয়র জুনিয়র কোথায় কী ছিল না ছিল এই আলোচনার বিষয়বস্তু হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আন্দোলনে নামতে হবে। আন্দোলনে একমাত্র পথ। একদমই হাস্যকর ধরনের বিজ্ঞপ্তি, মানে এটা কি মানে এটা আমরা বুঝতে পারছি না। মানে সার্জিক্যাল সাবজেক্টের যারা পিজিটি, ওটাই তাদের মানে শেখা মানে কি, তারা তো শিখতে এসছে, তার মানে হচ্ছে অপারেশন করাটাই তাদের শেখা, একই সাথে সেটা চিকিৎসা দেওয়া এবং একই সাথে সেটা তাদের শিক্ষা প্রসেস। মানে কিন্তু মানে সব হাসপাতালে সব রকমের সার্জারি, মানে প্রত্যেকটা জায়গায় একজন মিলে তো হয় না, একটা সার্জারি 3-4জন মিলে হয়, প্রত্যেকটা জায়গাতেই পিজিটিটাই প্রধানত করেন। এবার পিজিটিটা যদি ওই সার্জিক্যাল কেসে নামবেন না বা নামতে পারবেন না, এই কথাটা হলে সার্জারি অসম্ভব হয়ে পড়বে। আমি জানি না এটার মানে কি দাঁড়াচ্ছে, যে পিজিটিটা কোনো সার্জারি করবেন না এই কথাটার মানে কি। সার্জারি যারা করেন, সার্জারি করতে 4 থেকে 5 জন লাগে বিভিন্ন ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অ্যানাস্থেসিয়ার যারা দেন সেক্ষেত্রে 2 জনের প্রয়োজন হতে পারে। তো এই করার ক্ষেত্রে কি করে এটা সম্ভব, মানে আমার তো বোধগম্য হচ্ছে না, নিয়মের বিরুদ্ধে যাচ্ছে না। পিজিটিদের শেখার মানে এনএমসি গাইডলাইনে যে সার্জারি এবং তাদের যে শিক্ষা প্রসেস, সেটাই তো হচ্ছে সার্জারি করা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, হয়তো আমরা জানি না যে আসলে যে এত বড় ঘটনা হলো তার সাথে মানে পিজিটিদের চিকিৎসা না করানোর কি সম্পর্ক বোঝা যাচ্ছে না। প্রসূতি মৃত্যু হলো, একটা স্যালাইন যেটা অন্য রাজ্যে ব্যান্ড হয়ে গেছে সেরকম একটা স্যালাইন চললো, সেটা নিয়ে কি তদন্ত হচ্ছে সেটা কোনো অগ্রগতি জানা যাচ্ছে না। স্যালাইন দুর্নীতি নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তদন্ত করছেন আর পরিকল্পিতভাবে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিচ্ছেন, স্যালাইনে কি গন্ডগোল আছে সেটাকে বের করার চেষ্টা করুন। কিভাবে আপনারা এই দুর্নীতির অভিমুখ কনসালটেন্ট ডাক্তারদের দিকে ঘুরিয়ে দিচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের মানে রগ দুর্নীতিতে ভরা, আর সেই জন্যই এই কালো সরকার, কালো তালিকাভুক্ত যে স্যালাইন কোম্পানি, তার স্যালাইনে পশ্চিমবঙ্গ সরকার ভরিয়ে দিয়েছেন। আর একটা চাঞ্চল্যকর তথ্য টিভি9 বাংলা আপনাদের দেখিয়েছিল যে মেদিনীপুর মেডিকেলে ওটির পর প্রসূতির অবস্থা অবনতি হতেই লেখানো হয় মুচলেখা। ত্রুটিপূর্ণ স্যালাইন ও ওষুধে মৃত্যুর আশঙ্কা ছিল ডাক্তারদেরই, সেই বিপদ বুঝে কি রোগীর পরিজনদের দিয়ে লেখানো হয় মুচলেখা। কথা বলবো, দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, তুমি দীর্ঘদিন ধরে রিপোর্টিং করো এবং এই মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে ঠিক কি চলছে, মানে এটা কোথাকার অলিখিত নিয়ম হয়ে গেছে যে তাদেরকে দিয়ে মুচলেখা লেখানো হবে? দেখো, একদমই দীর্ঘদিন এখানে কাজ করার সুবাদে কিন্তু এই ধরনের ঘটনার সম্মুখীন আমরা বোধহয় এই প্রথম হলাম। এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন শোনা যায়নি, কিন্তু এই স্যালাইন নিয়ে যখন এই অভিযোগ পাল্টা অভিযোগ চলছে তার মাঝখানেই কিন্তু এই ধরনের একটা অভিযোগ এসেছে, যা খোদ স্বীকার করেছেন সিও মহিজ। তিনি স্বীকার করেছেন যে এই ধরনের ঘটনা তার কাছে একটা লিখিত আকারে অভিযোগ জমা পড়েছে, কিন্তু এই নো অবজেকশন লেখা অপারেশন থিয়েটার যার, সেটা আলাদা ম্যাটার। কিন্তু ঠিক এই স্যালাইন চলবে তাতে তার ফলে তোমার রোগী বাঁচবে কি মরবে তার জন্য লিখিত দেওয়া বা মুচলেখা দেওয়া, এটা কিন্তু এর আগে কোনোদিন দেখা যায়নি। তার ফলে এই প্রশ্নটা কিন্তু রোগীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বেশ চাঞ্চল্যকর তথ্য, অনেক ধন্যবাদ তোমাকে। আসলে এটা একটু তদন্তাধীন আছে, এটা রাজ্য স্তরে একটা 13 সদস্যের কমিটি তদন্ত করে দেখছে। আমার কাছেও খবর এসছে যে এরকম নাকি
বিএসটির ওপরে একটা মুচলেখা লেখানো হয়েছে যে এই ব্যাচ নাম্বারের এই স্যালাইন ব্যবহার করলে ক্ষতি হতে পারে, এটা জেনেও আমি সম্মত হলাম। এটা তো মানে আমি কখনো আমার চিকিৎসক জীবনে দেখিনি, ব্যাপারটা খুব বহিত হয়েছে। এটা করা ঠিক হয়নি, কারণ কি করে জানা গেল যে ওই ব্যাচ নাম্বারের ওই স্যালাইনটা ব্যবহার করলে এরকম হতে পারে? তো যদি হতেই পারে তাহলে ওটা আমি দিলাম কেন, ইত্যাদি বেশ কিছু প্রশ্ন আসছে, যেগুলো সব বিবেচনাধীন আছে তদন্ত কমিটির। এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস নয়, যে ওয়ার্ডিংসগুলো ইউজ করা হয়েছে সেটা কমনলি ইউজ করা হয় না। যে শব্দগুলো ওইখানে লেখানো হয়েছে যে ওই বিশেষ ধরনের ওষুধ বা স্যালাইন ব্যবহার করার পরে আমার রোগীর অবনতি বা শকে যেতে পারে, সেই বিষয়গুলো মানে ইউজুয়ালি হয় না। এটা কোন সময় করানো হয়েছিল, প্রসবের আগে না প্রসবের পরে? সেটা যারা অন ডিউটি ছিল তাদের মধ্যে থেকেই কেউ লিখিয়েছে। এখন সেটা তো সিগনেটারি তো একমাত্র বাড়ির লোকই আছে, সেটা যতজন পেশেন্ট খারাপ ছিল তাদের অনেকের ক্ষেত্রেই এটা রয়েছে। মুচলেখা কেন লেখানো হয়েছে, কি লেখানো হয়েছে, দ্যাট উইল অলসো বি এ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। ইফ এনিবডি ইজ ফাউন্ড হ্যাভিং ডান ইট and is responsible for doing it, we'll have to take action. ত্রুটিপূর্ণ স্যালাইন ওষুধ নাকি চিকিৎসকদের গাফিলতি? মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর আসল কারণ কি? স্বাস্থ্য দপ্তর ও মেদিনীপুর হাসপাতালের দুই রকম ব্যাখ্যায় বিভ্রান্তি ছড়িয়েছে। রোগীর চিকিৎসার নথির বয়ান সাজানো হয়েছে, দাবি স্বাস্থ্য ভবনের। ওটিতে ছিলেন না দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডাক্তাররা, এমনটা দাবি স্বাস্থ্য ভবনের তরফে। পিজিটি এবং ইন্টার্নদের হাতে প্রসূতিদের অস্ত্রোপচার। স্বাস্থ্যকর্তাদের রিপোর্ট পেয়ে সিআইডি তদন্তের নির্দেশ নবান্নের। স্বাস্থ্যকর্তাদের পর্যবেক্ষণের পাল্টা যুক্তি চিকিৎসকদেরও। 7 প্রসূতির মধ্যে 2 জনের স্যালাইন বাইরে থেকে আনা হয়। বাইরের স্যালাইন পাওয়া 2 প্রসূতি সুস্থ আছেন, দাবি চিকিৎসকদের। এখানে ত্রুটিপূর্ণ স্যালাইনকে কারণ বলে দেখাচ্ছে মেদিনীপুর মেডিকেল। ল্যাকটেট, অক্সিটোসিন ইউজ, অক্সিটোসিনের যে ব্যবহার সেটা ঠিক মতো করে করা হয়েছে কিনা এগুলো বিচার বিবেচনা করে দেখতে বলা হয়েছে। সমস্ত কাগজ খতিয়ে দেখে আরও রিভিউ করা হবে, কিন্তু ফাইনাল রিপোর্ট অফ দি ড্রাগ টেস্টিং অ্যান্ড অ্যানালিসিস এবং আমাদের পোস্টমর্টেম রিপোর্ট, অটপসি রিপোর্ট আসলে কিডনি কেন ফেলিয়ার হলো সেগুলো আরও বিশদে বোঝা যাবে। তেমনি কোনো হিউম্যান ফ্যাক্টর ওখানে বিশেষ কারণে একই রাত্রের মধ্যে কেন 5টা ঘটনা ঘটলো সেটাও আমাদের বিচার্যের মধ্যে রয়েছে। এখানে কারা কারা ডিউটিতে ছিল থেকে শুরু করে মানে কারা কারা অপারেশন করেছে, মানে এসব ডিটেল আউট করা হয়েছে। এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইন, এটা যে স্বাস্থ্য দপ্তরে ব্যবহার করতে দেওয়া হলো, গত 1 বছরে শতাধিক হাসপাতাল থেকে অভিযোগ যাওয়া সত্ত্বেও স্বাস্থ্য দপ্তর বসে থাকলো এটা এই রিপোর্টগুলোর উপরে চেপে, এমনকি কর্ণাটকে ব্যবস্থা নেবার পরেও যে আমাদের রাজ্যে কোনো টনক নড়লো না। এটা যে সম্পূর্ণ দুর্নীতিকে প্রশ্রয় দেবার জন্য এটা স্পষ্ট হয়ে গেছে। আমরা এখনো চাইছি যে বিচার বিভাগীয় তদন্ত হোক, কারণ কোন সিআইডি তদন্তের কি পরিণাম হবে তা আগাম আমরা অনুমান করতে পারি। এবং যে এই বিশেষজ্ঞ কমিটি ইত্যাদি, সর্ষের মধ্যে যদি ভূত থাকে সেই ভূত ছাড়ানোর জন্য ওঝা সর্ষে ব্যবহার করলে তা হবে না, কারণ সর্ষের মধ্যেই ভূত আছে। প্রশ্ন একাধিক, নিজেদের দায় ঝাড়তে কি ডাক্তার স্বাস্থ্যকর্মীদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে স্বাস্থ্য দপ্তর? উৎপাদন ও সরবরাহ নিষিদ্ধ করা সত্ত্বেও কিভাবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন গেল হাসপাতালে? মেদিনীপুর মেডিকেলে হিউম্যান এরর হলেও অন্যান্য হাসপাতালে কিভাবে নিষিদ্ধ স্যালাইন? স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া হাসপাতালগুলিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন ঢোকা কি সম্ভব? কার অঙ্গুলি হেলনে পিছনের দরজা দিয়ে হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন? প্রসূতি মৃত্যুর পর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তর। মুখ্য সচিবের বক্তব্যের পর উঠছে একাধিক প্রশ্ন। 13 বছরে এরকম বুকে পাস করা ডাক্তার যেখানে যেখানে আছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই তারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিচ্ছে না মেয়াদ পূর্ণ ওষুধ দিচ্ছে তা দেখার কোনো তাদের বিচার থাকবে না। একইভাবে নার্স, স্বাস্থ্যকর্মী যারা, তারাও তো এই সিস্টেমেরই ফসল। তো তার ফলে হিউম্যান এরার হলে পরেও তাদের উৎপাদন কারা করেছে? তাদের উৎপাদন করেছেন মাননীয়ার স্বাস্থ্য দপ্তর, মাননীয়ার স্বাস্থ্যতন্ত্র। তাই সামগ্রিকভাবে ওর ঘাড়ে দোষ চাপিয়ে এর থেকে ছুটকারা মিলবে না। টেস্ট করার দায়িত্ব স্বাস্থ্য দপ্তরে, সেই দপ্তরে ওদের কর্মচারী নেই, লোক নেই, শূন্যপদ হয়ে রয়েছে। অর্থাৎ এন্টার টেস্টিং ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। এ সমস্ত দায় আলোচনার বাইরে চলে গিয়ে এখন হাসপাতালের মধ্যে কে কোথায় কি একেবারে একটা পরিকল্পিত চক্রান্ত করে সে ব্লেম গেম
খেলার মতন করে চেষ্টা করছে, তার মধ্য দিয়ে কার্যত অপরাধীদের এড়িয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। মেদিনীপুর মেডিকেলে ভর্তি প্রসূতির শারীরিক অবস্থার উন্নতি। গত বুধবার 5 অন্তঃসত্ত্বার অপারেশন হয়, মৃত্যু হয় এক প্রসূতির। তারপর থেকেই স্যালাইন বিভ্রাটের খবরে তোলপাড়। রবিবার 3 জনকে পাঠানো হয় কলকাতা এসএসকেএমে। রেখা সাউ নামে একজন ভর্তি ছিলেন মেদিনীপুর মেডিকেলে, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। যদিও রেখার সন্তান এনআইসিইউতে ভর্তি রয়েছে, তাই আপাতত তাকে হাসপাতালেই থাকতে হবে। মৃত প্রসূতির ছেলেরও জন্ডিসের চিকিৎসা চলছে। প্রসূতিদের যে অপারেশন ছিল সেখানে তো আপনার মিসেসও ছিলেন, কেমন আছেন উনি এখন? বর্তমান ডাক্তারবাবু বলেছে ভালো, এখন সব ভালো আছে। বাচ্চা কেমন আছে? বাচ্চা কালকে ডাক্তারবাবু 12টার সময় নাম ডাকতে যেতে ডাক্তারবাবু বললো যে বাচ্চা তো সিরিয়াস কন্ডিশনে আছে, এখন এতে কাঁচের ভিতরে মেশিনের ভিতরে বড় মেশিনের এসএনসিইউ ডিপার্টমেন্টে ইমার্জেন্সিতে আছে। ওর ব্রেন কাজ করছে না এখন, বর্তমান আনছে না। বাচ্চাকে কি বলছে, কবে ছাড়বে? বাচ্চা কি খুবই সিরিয়াস অবস্থায় রয়েছে? কি হয়েছে, ডাক্তার কি বলছে, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মাথা কোনো কাজ করছে না। প্রভাব কি মনে করছেন সেই ত্রুটিযুক্ত স্যালাইন যেভাবে গোলমাল হলো তার কারণেই কি হচ্ছে না কি জন্য হচ্ছে বুঝতে পারছি না, আমার তো নিজে কোনো বুঝতে পারছি না। প্রেস কর্নারে রয়েছে আরো খবর একটা ব্রেকের পর।